আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন সামনে হয়তো দেখা যাবে। এটা এই দিক থেকে বলছি যে আমরা দেখেছি শেখ হাসিনা এবং খালেদা জিয়া বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে অনুপস্থিত। আমরা ১-১১ এর সময় যে -2 বা -4 এর কথা শুনতাম, এখন প্রাকৃতিকগতভাবে -2 অলরেডি বাস্তবতা। কারণ হচ্ছে বয়সের কারণে শেখ হাসিনা মোটামুটি রাজনীতি থেকে অবসর নেওয়ার পর্যায়ে আছেন। আর এদিকে খালেদা জিয়া তো গত ৩১শে ডিসেম্বর তাকে সমাধিস্থ করা হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতি মোটামুটি এখন আম, বাংলাদেশে যে পরিবারতন্ত্র চালু আছে সেই পরিবারতন্ত্রের দ্বিতীয় প্রজন্মের হাতে মোটামুটি চলে গেছে। তারেক জিয়া এদিকে, আর ওদিকে হচ্ছে গিয়ে সজীব ওয়াজেদ জয়কে দেখা যাচ্ছে। সজীব ওয়াজেদ জয় গতকালকে মনে হয় আল জাজিরার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন। তার যুক্তরাষ্ট্রে যে ভার্জিনিয়াতে যে বাসা আছে সেই বাসাতে সম্ভবত আল জাজিরার কোনো এক সাংবাদিকের সাথে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। যে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বাংলাদেশের সামনের নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ যাতে ভোট না দেয়, বাংলাদেশ আওয়ামী লীগ যাতে পার্টিসিপেট না করে সে ব্যাপারে তারা কর্মীদেরকে উৎসাহিত করছেন। এবং আরেকটা জিনিস যেটা বলেছেন সেটা হচ্ছে তাকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যে পলিসিগত অবস্থান সেই পলিসিগত অবস্থানে ডিসিশন মেকিং তিনি করছেন। কারণ শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লিতে আছেন এবং দিল্লিতে থেকে তিনি কর্মীদের সাথে নানাভাবে সোশ্যাল মিডিয়ার নানা কিছু কল্যাণে নানা রকম বক্তব্য রাখছেন, কিন্তু তার যেহেতু বয়স হয়েছে সুতরাং বয়সের কারণে তিনি মোটামুটিভাবে রাজনীতিতে তেমন একটা অ্যাক্টিভ থাকবেন না। সজীব ওয়াজেদ জয় সে ব্যাপারে মোটামুটি একটা ইঙ্গিত করেছেন যে শেখ হাসিনা অবসরে যাবেন। এখন এই অবস্থায় বাংলাদেশের সামনের রাজনীতিতে কি হবে, কি আর হবে? এতদিন পর্যন্ত যেভাবে তারেক রহমান দেশের রাজনীতি যেভাবে পরিচালনা করেছেন বিদেশ থেকে, সজীব ওয়াজেদ জয়ও কী করবেন, বিদেশ থেকে বাংলাদেশের রাজনীতি থেকে পরিচালনা করবেন, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পরিচালিত করবেন এবং তার দিক নির্দেশনা অনুসারে আওয়ামী লীগ তাদের পরিকল্পনা সাজাবে। সুতরাং আমরা কি যেটা দেখতে পাই, আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা দলের মধ্যে আসলে খুব বেশি পরিবর্তন, খুব বেশি ডিফারেন্স কিছু নাই। দুটোই পরিবারতন্ত্র। এবং আওয়ামী লীগ যেমন এখন পালিয়ে আছে, ঠিক একই রকম করে বিএনপিও 17 বছর লন্ডনে মোটামুটি একটা নির্বাসিত জীবনযাপন করেছে। কারণ ১-১১ পরবর্তী যে সরকার এসেছিল তাদের সাথে বিএনপি সরকারের খুব বেশি ভালো সম্পর্ক ছিল না এবং আলটিমেটলি তাদেরকে দেশ ছেড়ে নিরাপত্তার জন্য পালিয়ে যেতে হয়েছে। এখন এই অবস্থায় সামনের বাংলাদেশের রাজনীতি কি হবে? সামনের বাংলাদেশের রাজনীতি আমরা যেটা মনে করি সেটা হচ্ছে সহিংস হবে এবং তার আলামত আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আওয়ামী লীগ এই ইলেকশনে থাকবে না, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে যেটা দাঁড়াচ্ছে, বাংলাদেশে বড় একটা গোষ্ঠীকে আমরা সরকারের বা ক্ষমতার অংশী হওয়ার জন্য দিচ্ছে না, যারা সরকারের অংশী ছিল গত 17 বছর ধরে। সুতরাং তাদেরকে ক্ষমতার অংশী যদি আমরা হতে যদি না দিই, তারা কী করবে? তারা ক্ষমতার অংশী হতে চেষ্টা করবে এবং দেশের নানা প্রান্তরে তারা কী করবে? সহিংস কার্যক্রম পরিচালনা করবে, সরকার বিরোধী কার্যক্রম পরিচালনা করবে, আলটিমেটলি জ্বালাও পোড়াও করবে, হরতাল অবরোধ করবে, বিএনপি যেমন করেছে অথবা আওয়ামী লীগ আগে যেমন করেছে, অথবা বিরোধী দলের থেকে বিরোধী দলগুলো সারা মানে বাংলাদেশের ইতিহাসে যেমন করেছে। সুতরাং পরিবর্তনের কিছু আমরা দেখতে পাই না। তাহলে ইউনূস সরকারের কী করা উচিত ছিল? ইউনূস সরকারের করা উচিত ছিল সবাইকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সেগুলো নিশ্চিত করা দরকার ছিল। এবং এই জিনিসটাই আমরা দেখতে পাইছি ভারতের পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে, পৃথিবীর নানা রকমের পরাশক্তি যারা আছে অথবা হিউম্যান রাইটস অর্গানাইজেশন যারা আছে, তারা এই ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করছে। কেন পালন করছে? কারণ তারা যেহেতু বৈশ্বিক স্থিতিশীলতা নিয়ে কাজ করে, আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে কাজ করছে, এটা তাদের জন্য কাজ করা, এটাই তাদের কাজ। সুতরাং এই কাজটা তারা করছে তাদের নিজেদের প্রয়োজনে করছে। এখন বাংলাদেশ যদি বলে যে এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, সেটা তো হবে না। কেন? আন্তর্জাতিক সংস্থাগুলো আছে সারা পৃথিবীকে দেখে রাখার জন্য। সুতরাং আওয়ামী লীগ এখন বিএনপির মতো গত 17 বছর বিএনপি যেমন করেছে সেই কাজগুলো করবে, জ্বালাও পোড়াও করবে। নির্বাচনে যেহেতু পার্টিসিপেট করেনি, সুতরাং নির্বাচন বিরোধী সহিংসতা তারা হয়তো করতে চাইবে। এবং সেজন্য আমরা দেখতে পেয়েছি যে ভারতীয় যে কূটনীতিকরা আছে বাংলাদেশ থেকে, তাদেরকে গতকালকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়েছে বিমানে করে এবং আলটিমেটলি তারা আগে থেকেই জানে যে বাংলাদেশে হয়তো বা নির্বাচন একটা সহিংসতা হতে পারে, নির্বাচন পূর্ববর্তী বা নির্বাচন পরবর্তী। এখন আমরা তো আওয়ামী লীগের যে শীর্ষ নেতৃত্ব শেখ হাসিনা এবং তার সজীব ওয়াজেদ জয়, তাদের মুখ থেকে বারবার শুনেছি যে আওয়ামী লীগকে ছাড়া নো আওয়ামী লীগ, নো নৌকা, নো ভোট, এরকম একটা প্রচারণা আমরা দেখতে পেয়েছি। এবং আওয়ামী লীগের যে অতীত ইতিহাস আমাদেরকে যেটা বলে সেটা পাকিস্তান আমল থেকে আমরা বাংলাদেশের সময় দেখেছি, পাকিস্তান আমলের সময় দেখেছি। তারা যেহেতু সব সময় বিরোধী দলের সাথে প্রচণ্ড শক্তিশালী ভূমিকা পালন করে, সুতরাং 17 বছর তারা যেহেতু সরকারি দলে ছিল, তাদের নানা জায়গাতে নানা রকমের, যেহেতু আমরা জানি সরকারে গেলে নানা
শক্তি তারা সঞ্চয় করতে পারে, সেটা আর্থিক শক্তি হতে পারে, সেটা নেটওয়ার্কিংয়ের শক্তি হতে পারে, সেটা সারা পৃথিবীতে ইনফ্লুয়েন্সিয়াল বডিদের পক্ষপাতিত্ব হতে পারে। সুতরাং সেই দিক থেকেও চিন্তা করলে আমরা বুঝতে পারি যে আওয়ামী লীগ দুর্বল কেউ না, আওয়ামী লীগ প্রচণ্ড রকম শক্তিশালী একটা দল এবং এখনও তারা প্রচণ্ড শক্তিশালী, তারা চাইলে অনেক কিছু করতে পারে। এখন সেই জিনিসটা পূর্বাভাস যেহেতু ভারত বিশাল দেশ, তাদের যেহেতু গোয়েন্দা নেটওয়ার্ক আছে, তারা আগে থেকে জানে এবং সেই জন্য তারা যেটা করেছে, তাদের কূটনীতিকদের বাংলাদেশ থেকে প্রত্যাহার করে নিয়েছে, কূটনীতিকদের পরিবারকে এসেনশিয়াল ছাড়া বাকিদেরকে তারা নিয়ে গেছে। এবং এটা নিয়ে আমরা হয়তো বা মোটামুটি একটা আইডিয়া করতে পারি যে আওয়ামী লীগ অথবা ভারতীয় যে হ্যাজিমনি গ্রুপগুলো আছে তারা বাংলাদেশে অ্যাক্টিভ হবে এবং অ্যাক্টিভ হয়ে বাংলাদেশে নির্বাচনী সহিংসতা বা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। কারণ এটাই স্বাভাবিক, আপনাকে ক্ষমতায় থাকতে হবে, রাজনীতি করতে হবে। কেউ যদি রাজনীতি করতে না দেয়, কেউ যদি ক্ষমতা থাকতে যদি না দেয়, কেউ যদি সংগঠিত হওয়ার অধিকারকে না দেয়, সেটা হচ্ছে মানবাধিকারের লঙ্ঘন। সুতরাং মানবাধিকারের বিরুদ্ধে আমরা বিএনপির সময় যেমন কথা বলেছি, এখন আমরা কথা বলতে হয়তো বা পিছু হব না। আমরা সবসময় বলে আসছি ইউনূস সরকারের উচিত ছিল সবাইকে নিয়ে বসা। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, সেটাই স্বাভাবিক। কেন প্রত্যেক মানুষ সমান অধিকার রাখে। এখন হাসিনা হয়তো ফ্যাসিজম তৈরি করেছে, ঠিক আছে, হাসিনাকে দোষ দিলাম। বাংলাদেশের 20 কোটি মানুষ হাসিনাকে শক্তিশালী করেছে এবং তাদের কেন দোষ দিচ্ছে না? শুধু সব দোষকার হাসিনার। আওয়ামী লীগের সব নেতাকর্মীরা চুরিদারি করেছে, এখন সব দোষকার হাসিনার। এখন হাসিনাকে দোষ দিব, হাসিনা কর্মীদেরকে দোষ দিব, কিন্তু সরকারি কর্মচারী কর্মকর্তা যারা ছিল, পুলিশ বাহিনীর লোকজন যারা ছিল, তাদেরকে কোনো দোষ দিব না, তাদের বিচার করব না। সেটা কেন হতে যাবে? সেটা কেন হবে? লোকজন সেটা কেন মেনে নেবে? সুতরাং আমরা যে অন্যায় করছি, আমরা যে লোকজনের উপর অন্যায় করছি, আমরা যে অন্যায়ের সংস্কৃতি বাংলাদেশে চালু রেখেছি, আমরা যে লুটপাটের সংস্কৃতি বাংলাদেশে চালু রেখেছি, আমরা যে আলিবাবা 40 চোরের কাহিনী বাংলাদেশে চালু রেখেছি, এই যে হাসিনার বিরুদ্ধে যেই বিচার ব্যবস্থা অথবা নির্বাচনের বাইরে রাখা, অথবা ইউনূসের গত 17 মাসের যে শাসনতন্ত্র, অথবা বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, এগুলো সব আমাদেরকে যেটা বলে আমরা পরিবর্তনের কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমরা যেটা দেখতে পাচ্ছি, হাসিনা গেছে, নতুন একটা হাসিনা এখন অন্যরকম সরকারের নাম নিয়ে হয়তো পরিচালনা করবে। ইউনূস হাসিনা থেকে ব্যতিক্রম কি করেছে? বাংলাদেশে আমি আমার ভিডিওগুলো যদি দেখেন, আমি সবসময় বলেছি বাংলাদেশের শাসনতন্ত্র পরিচালনা করতে হলে, যেহেতু এখানে অপপ্রয়োগ বেশি আছে, সরকারে যারা আছে তারা সবাই ব্যর্থ, খুব বেশি কাজ করতে পারে না, তাদের কোনো ক্যাপাসিটি নাই। চোর ডাকাত বদমাশরাই রাজনীতিক দলগুলো তৈরি করে এবং রাজনৈতিক দলগুলো শীর্ষ পদে থাকে। সুতরাং চুরিদারি করাই হচ্ছে তাদের একমাত্র কাজ। মনোনয়নে তারা কী করেছে? বাণিজ্য করেছে, কোটি কোটি টাকা দিয়ে মনোনয়ন বিক্রি করেছে। এখন যাদের কাছে মনোনয়ন বিক্রি করেছে তারা কি সৎ হিসাবে এমপিগিরি করবে, মন্ত্রীগিরি করবে, নাকি লুটপাট করবে? সুতরাং বাংলাদেশে লুটপাটের সংস্কৃতি আওয়ামী লীগের সময় ছিল, বিএনপি গত সরকারের সময় ছিল, সামনের সরকারের সময় আসবে। সুতরাং বাংলাদেশ হচ্ছে লুটপাট তন্ত্র, বাংলাদেশ হচ্ছে আলিবাবা 40 চোর। সুতরাং এখানে ভালো কিছু হবে না। সুতরাং সামনে যেটা হচ্ছে, বাংলাদেশের নির্বাচনী সহিংসতার দিকে যাচ্ছে এবং যেটা দেখতে পাচ্ছি, আমাদের দ্বিতীয় প্রজন্মের রাজনৈতিক দলগুলো যারা আছে তারাই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে পরিচালনা করবে। একদিকে থাকবে তারেক রহমান, আরেকদিকে থাকতেছে হচ্ছে সজীব ওয়াজেদ জয়। এখানে যেটা ভালো দিক সেটা হচ্ছে সজীব ওয়াজেদ জয় মোটামুটিভাবে সুশিক্ষিত একজন মানুষ। তিনি ইউনিভার্সিটি অফ টেক্সাস আর্লিংটন থেকে ব্যাচেলার্স করেছেন এবং হার্ভার্ড কেনেডি স্কুল থেকে তিনি কি করেছেন? MBA করেছেন বা মাস্টার্স করেছেন। সুতরাং আমরা দেখতে পাই তিনি প্রচণ্ড রকম সুযোগ্য এবং মোটামুটিভাবে শিক্ষিত একজন মানুষ। আর পারিবারিক দিক থেকে তিনি যেহেতু রাজনৈতিক পরিবারে বড় হয়ে এসছেন, তার দাদা, তার নানা, এরা সবাই কে ছিল? এরা সবাই হচ্ছে রাজনীতিবিদ। তার বাবা খুব ভালো একজন বিজ্ঞানী ছিলেন, বাংলাদেশের সবচেয়ে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নিউক্লিয়ার সায়েন্টিস্ট বলা হয়। এবং তার মা তো পারিবারিক রাজনীতিক পরিবারে তিনি বড় হয়েছেন। তার মা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন অনেকবারের জন্য, 17 বছর ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিলেন। সুতরাং রাজনৈতিক জ্ঞান তার আছে। এখন এই জ্ঞান এবং তার শিক্ষাগত যোগ্যতা দুটোকে যদি এক করা হয়, তাহলে দেখা যায় যে সামনের রাজনীতিতে হয়তো বা সজীব ওয়াজেদ জয়ের হাত ধরে বাংলাদেশে হয়তো পরিবর্তন আসতে পারে। এখন সবাই বলতে পারেন যে আওয়ামী লীগ ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছে, আমরা তো সেটাই বলেছি। ইউনূস ফ্যাসিজম চালু রেখেছে, সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাদেরকেও ফ্যাসিজম করতে হবে। ফ্যাসিজম মানে কি? ফ্যাসিজম মানে হচ্ছে আমরা খাবো, তুমি খাবা না। আওয়ামী লীগের সময় যেমন আওয়ামী লীগ খেয়েছে, বিএনপি খায়নি। এখন ইউনূসের সময় কি? ইউনূসের লোকজন খাচ্ছে, বাকি লোকজন খেতে পারছে না। আবার বিএনপির সময় কী হবে? বিএনপির লোকজন খাবে, আর কেউ খেতে পারবে না। সুতরাং এটাই ফ্যাসিজম এবং এই তন্ত্রটাই বাংলাদেশে অনাদিকাল থেকে চালু ছিল, সামনেও চালু থাকবে। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আনতে হলে বাংলাদেশে 20 কোটি মানুষকে শক্তিশালী করতে হবে, 20 কোটি মানুষকে ক্ষমতার অংশী করতে হবে, 20 কোটি মানুষকে উন্নয়নের অংশী করতে হবে, 20 কোটি মানুষের জন্য উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। যদি সেটা পরিচালনা করা না হয়, বাংলাদেশে আসলে কিছুই হচ্ছে না, কিছুই হয়নি। এক দল যাবে, আরেক দল খাবে, আরেক দল যাবে, আরেক দল খাবে, এই সংস্কৃতি চালু থাকবে। তারপরেও বাংলাদেশের রাজনীতিতে
যদি সজীব ওয়াজেদ জয় আসে তাহলে একটা গুণগত পরিবর্তন আসবে, সেটা আমরা বিশ্বাস করি। তারেক রহমান আসাতে গুণগত পরিবর্তন এই থেকে এসেছে যে মহিলা নেতৃত্ব বাদ দিয়ে এখন পুরুষ নেতৃত্ব আসছে। আর তারেক রহমান সম্ভবত ভালো নেতা হবেন ভবিষ্যতে। যে বাংলাদেশের এতদিনের যে 54 বছরের যে নেতৃত্ব, সেখান থেকে ডিফারেন্ট কিছু আসবে, সেটাই আমরা আশা করি। এবং তারেক রহমানকে যোগ্য নেতা হিসাবেই আমরা স্বীকৃতি দিচ্ছি এবং স্বীকৃতি দিতে থাকবো। একই রকম করে সজীব ওয়াজেদ জয়কেও দিতে চাই, কেননা তার শিক্ষা এবং তার যে প্রস্তুতি সেটা আমাদেরকে সেটাই বলে। আপনারা মন্তব্যতে জানাতে পারেন আপনাদের মতামত। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।